লেখিকা বর্ষা ঘোষের পিয়াস। বলি, মেজ বউ, তোর ওই পোড়ামুখী বেটির আর বিয়ে দিতে পারবি? কতবার বলেছিলাম মেয়েকে অত লেখাপড়া শিখাসনি। আমাদের গ্রামে অতদূর লেখাপড়াকে করেছে শুনি? তখনই তো বারণ করেছিলাম, আমার কথা শুনলি না। বাজখাই গলায় চিৎকার করে কথাগুলো বলছিলেন সুরবালা দেবী। তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল মেজ বউ সোমা। সুরবালা দেবীর 3 ছেলে ও 3 বৌমা। বড় বউ ও ছোট বউয়ের 2 ছেলে থাকলেও মেজ বউ সোমার 1 ছেলে ও 1 মেয়ে। সেই মেয়েটার নামই হলো পিয়াস। গ্রামটি ছিল অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে, স্কুল কলেজ অনেক দূরে, চারিদিকে ধুধু ফাঁকা রাস্তা, কাঁচা পথ, মাঠ আর ঝোপঝাড় পেরিয়ে মেয়েদের পড়তে স্কুল ও কলেজে যেতে হতো। সেই গ্রামে মেয়েদের উচ্চশিক্ষা যেন স্বপ্নের মতো। যেদিন সোমার কোলজুড়ে কন্যা সন্তান এলো, সেদিন থেকেই সুরবালা দেবীর মুখ ভার। তিনি পুত্র সন্তান ভালোবাসতেন, কিন্তু কন্যা সন্তানকে কোনোদিনই সেভাবে গ্রহণ করতে পারেননি। হাসপাতাল থেকে যখন সোমা ছোট্ট পিয়াসকে নিয়ে বাড়ি ফিরল, তখন বড় বউ সুরমা আনন্দে শাঁখ বাজিয়ে বলেছিলেন, ঘরে লক্ষ্মী এসেছে। কিন্তু সুরবালা দেবী সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেন। একটা মেয়ে হয়েছে, তার আবার গায়ের রং কালো, শাঁখ বাজানোর কি আছে? তারপর মেজ বউকে উদ্দেশ্য করে বলেছিলেন, শোন মেজ বউ, মেয়ের 15-16 বছর হলে বিয়ে দিয়ে দিবি, দিনকাল ভালো নয়। সোমা সেদিন কিছু বলেনি, শুধু নিজের মেয়েকে বুকের কাছে আরো শক্ত করে জড়িয়ে নিয়েছিল। সময় গড়াতে লাগলো, পিয়াস বড় হতে লাগলো। ছোটবেলা থেকে সে অত্যন্ত মেধাবী। পড়াশোনায় যেমন ভালো, তেমনি ঘরের কাজেও সবার সঙ্গে হাত লাগাতো। ঠাকুমার ওষুধ এনে দেওয়া থেকে শুরু করে রান্নাঘরে মাকে সাহায্য করা, সব কাজই করত হাসি মুখে। যখন পিয়াস উচ্চ মাধ্যমিকে উঠল, তখন আবার শুরু হলো সুরবালা দেবীর চাপ। মেজ বউ, মেয়ের বয়স 18 হতে আর কতদিন, এখনো বিয়ে দিলি না কেন? এত বড় মেয়েকে ঘরে রেখে কি লাভ? বড় বউ সুরমা শান্ত গলায় বলেছিলেন, মা, ও পড়াশোনায় খুব ভালো। দাদারা তো 10ম শ্রেণীর পড়ার পড়ল না, ও যদি পড়তে চায় পড়ুক না। ছোট বউও সেদিন বলেছিল, মা, এখন অনেক মেয়েই তো পড়াশোনা করছে, ওকে পড়তে দিন। সুরবালা দেবী মুখ বাঁকিয়ে বলেছিলেন, তোরা যা ভালো বুঝিস কর, পরে যেন আমায় দোষ না দিস। দেখি তোদের মেয়ে কত বড় বিদ্বান হয়। এরপর কেটে গেল আরও কয়েক বছর। পিয়াস কলেজের পড়াশোনা শেষ করল। অনেক পরিশ্রমের পর সে একটি পোস্ট অফিসে পিয়নের চাকরিও পেয়ে গেল। পোস্ট অফিসে চাকরির নিয়োগপত্র যেদিন বাড়িতে এলো, সেদিন আনন্দে কেঁদে ফেলেছিল সোমা। পিয়াস সেই চিঠিটা ঠাম্মার হাতে দিয়ে হেসে বলেছিল, কি গো ঠাম্মা, পারলাম তো? সুরবালা দেবী নির্বিকার গলায় বলেছিলেন, তোর বয়সী নমিতা 2 বাচ্চার মা হয়ে গেছে, আর তুই 25 বছর বয়সেও বিয়ে করলি না। পিয়াস মনে মনে ভেবেছিল, এই মানুষটাকে হয়তো কোনোদিন বদলানো যাবে না। চাকরির জন্য প্রতিদিন তাকে অনেক দূরে যেতে হতো। প্রথমে সাইকেলে করে স্টেশন, তারপর ট্রেনে কর্মস্থল। গ্রামের ফাঁকা রাস্তা ধরে একা যাতায়াত করত সে। কিছুদিন ধরেই গ্রামের কয়েকজন ছেলে তাকে উত্ত্যক্ত করছিল। পিয়াস বিষয়টি থানায় জানিয়েছিল। ফলে সেই ছেলেদের মধ্যে তার প্রতি রাগ জন্মায়। সেদিনও অন্য দিনের মতোই ভোরবেলা সাইকেলে স্টেশনের দিকে যাচ্ছিল পিয়াস। চারদিকে নির্জন রাস্তা। হঠাৎ 2 জন যুবক সামনে এসে দাঁড়ালো। কিছু বোঝার আগেই একটি বোতল ছুঁড়ে মারা হলো তার দিকে। মুহূর্তের মধ্যে আগুনের মতো জ্বালা ছড়িয়ে পড়ল মুখে। পিয়াস সাইকেল থেকে ছিটকে পড়ে গেল। যন্ত্রণায় তার বুক ফাটা চিৎকার চারদিকে ছড়িয়ে পড়ল। মনে হচ্ছিল যেন সে জীবন্ত আগুনে পুড়ে যাচ্ছে। কিছু পথচারী তাকে দেখতে পেয়ে দ্রুত বাড়িতে খবর দেন। তাকে প্রথমে গ্রামের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানিয়ে দেন,
এখানে সম্ভব নয়, দ্রুত শহরের হাসপাতালে নিয়ে যেতে হবে। তড়িঘড়ি করে শহরে নিয়ে যাওয়া হয় পিয়াসকে। চিকিৎসা শুরু হলেও ডাক্তাররা জানিয়ে দেন মুখের যে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তা সম্পূর্ণ আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। হাতে যে অংশে ক্ষতি হয়েছে অপারেশনের মাধ্যমে অনেকটাই ঠিক করা যাবে, কিন্তু মুখের পোড়া অংশ স্বাভাবিক করা অত্যন্ত কঠিন। তারপর কেটে যায় 6 মাস। ধীরে ধীরে সুস্থ হতে থাকে পিয়াস, কিন্তু সে আয়নার সামনে দাঁড়াতে পারে না। নিজের মুখ দেখতে ভয় পায়। কখনো হঠাৎ হাউ হাউ করে কেঁদে ওঠে। তার মা, জেঠিমা, কাকিমারা তাকে বোঝায়, তুই হারবি না মা, যারা এটা করেছে তারা শাস্তি পাবে। পুলিশ তদন্তে জানতে পারে গ্রামের সেই 2 যুবকই এই অপরাধ করেছে। পিয়াস আগেই যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিল তারাই প্রতিশোধ নিতে এই জঘন্য কাজ করেছে। দুজনকেই গ্রেপ্তার করা হয়। তবু পিয়াসের মন ভেঙে গিয়েছিল। সে ভাবত তার চাকরি, স্বপ্ন, ভবিষ্যৎ সব কি শেষ হয়ে গেল? সে কি আর কোনোদিন আগের মতো জীবন ফিরে পাবে? সেদিন বিকেলে পিয়াস রান্নাঘরে বসে মাকে সবজি কাটতে সাহায্য করছিল। ঠিক তখনই উঠোনে দাঁড়িয়ে আবার চিৎকার শুরু করলেন সুরবালা দেবী। তখনই বলেছিলাম আমার কথা শুনতে। মেয়ের বিয়ে দিয়ে দিলে আজ এমন অঘটন ঘটতো না। এখন বল দেখি, এই পোড়ামুখী মেয়েকে কে বিয়ে করবে? কথাগুলো যেন ছুরির মতো গিয়ে বিঁধল পিয়াসের হৃদয়ে। সে মাথা নিচু করে বসে রইল। চোখ থেকে নিঃশব্দে জল গড়িয়ে পড়তে লাগলো। ঠিক তখনই বড় বউ সুরমা এগিয়ে এসে শাশুড়ির সামনে দাঁড়ালেন। মা, আরেকটাও কথা বলবেন না? ও আপনার নিজের নাতনি, জীবনে এত বড় ক্ষতি হয়ে গেছে আর আপনি শুধু বিয়ের কথা ভাবছেন। সোমাও এবার সাহস করে বলল, ওর মুখ পুড়েছে, মনটা নয়। ও আবার উঠে দাঁড়াবে। সারা বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। এক কোণে বসে পিয়াস চোখের জল মুছল। তার জীবনের সমস্ত স্বপ্ন কি সত্যি শেষ হয়ে গেছে, নাকি অন্ধকারের পরেও তার জন্য অপেক্ষা করছে নতুন কোনো সকাল? সেই উত্তর এখনো অজানা। আস্তে আস্তে আবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করলো পিয়াস। প্রথম কয়েক মাস তার কাছে পৃথিবীটা যেন অন্ধকার হয়ে গিয়েছিল। আয়নার সামনে দাঁড়াতে ভয় পেত, বাইরে বেরোতে লজ্জা পেত, মানুষের চোখের দিকে তাকাতে পারত না। কিন্তু সময় বড় আশ্চর্য জিনিস। ধীরে ধীরে পরিবারের ভালোবাসা আর সবার সাহচর্যে পিয়াস নিজের ভাঙা মনটাকে আবার জোড়া লাগাতে শুরু করলো। গ্রামের কয়েকজন মহিলা একদিন সোমার কাছে এসে বললেন, পিয়াস তো পড়াশোনায় খুব ভালো ছিল, আমাদের ছেলে মেয়েদের একটু পড়িয়ে দেবে? প্রথমে রাজি হতে চায়নি পিয়াস, কিন্তু মা, জেঠিমা আর কাকিমাদের জোড়াজুড়িতে সে গ্রামের কয়েকজন ছেলে মেয়েকে পড়ানো শুরু করলো। বিকেল হলেই বাড়ির উঠোনে পড়ার আসর বসত। ছোট ছোট ছেলে মেয়েরা দিদি বলে তার চারপাশে ভিড় করত। তাদের পড়াতে পড়াতে পিয়াসের মন অনেকটাই ভালো হয়ে উঠল। কিছুটা সময়ের জন্য হলেও সে নিজের কষ্ট ভুলে থাকতে পারত। এরই মধ্যে একদিন পোস্ট অফিসের একজন ভদ্রলোক তাদের বাড়িতে এলেন। পিয়াস যখন চাকরি করত তখন ওই ভদ্রলোকের সঙ্গে পিয়াসের আলাপ হয়েছিল। তিনি পিয়াসের খবর নিতে এসেছিলেন। পিয়াসের সঙ্গে অনেকক্ষণ কথা বলার পর তিনি পিয়াসের বাবাকে আলাদা ডেকে নিয়ে গেলেন। ভদ্রলোক বললেন, আমার পরিচিত একটি ছেলে আছে, ছেলেটি খুব ভালো চাকরি করে, বিয়ে হয়েছিল, কিন্তু মেয়ে সন্তান জন্ম দেওয়ার সময় তার স্ত্রী মারা যায়। এখন তার একটি ছোট মেয়ে রয়েছে, পরিবারও খুব ভালো। তারা এমন একজন মানুষ খুঁজছেন যিনি শিশুটিকে মায়ের স্নেহ দিতে পারবেন। আমি পিয়াসের কথা বলেছি, ওরা পিয়াসের জীবনের সব ঘটনাই জানে, তবুও ওরা রাজি আছে। কথাগুলো শুনে পিয়াসের বাবা মা প্রথমে কিছুটা দ্বিধায় পড়ে গেলেন, কিন্তু ভদ্রলোক তাদের আশ্বস্ত করলেন। কয়েকদিন পরে ছেলের বাড়ির লোকজন পিয়াসকে দেখতে এলেন। পিয়াস কিছুতেই সামনে বসতে চাইছিল না। সে ভাবছিল তারই মুখ দেখে কেউ নিশ্চয়ই তাকে পছন্দ করবে না, কিন্তু মা ও জেঠিমার অনুরোধে শেষ পর্যন্ত সে এসে বসে। ছেলেটির বাবা মা খুব শান্ত ভদ্র মানুষ ছিলেন।
পিয়াসের দিকে তাকিয়ে ছেলেটির মা বললেন, দেখো মা, রূপটাই জীবনের সবকিছু নয়, মানুষের মনটাই আসল। তোমার মন যদি পরিষ্কার ও সুন্দর হয়, সেটাই তোমার প্রকৃত পরিচয়। ঠিক সেই সময় ছোট্ট মেয়েটি দৌড়ে এসে পিয়াসের সামনে দাঁড়ালো। তার নাম মুনিয়া। সে পিয়াসের হাত দুটো ধরে বলল, তুমি কি সত্যি আমার মা হবে? প্রশ্নটা শুনে পিয়াস লজ্জায় মাথা নিচু করে ফেলল, কিন্তু তার মনটা কেমন যেন নরম হয়ে গেল। এতটুকু একটা মেয়ে যার মা নেই, অজান্তেই সে শিশুটির প্রতি দুর্বল হয়ে পড়ল। পরবর্তীতে পিয়াস ও ছেলেটির আলাদা করে কথা বলার ব্যবস্থা করা হলো। ছেলেটির নাম সৌরভ। সৌরভ শান্ত গলায় বলল, আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। আমার মেয়ে খুব ছোটবেলায় তার মাকে হারিয়েছে। ও প্রতিদিন তার মাকে খোঁজে। আমি চাই এমন একজন মানুষ আমার জীবনে আসুক, যিনি শুধু আমার স্ত্রী নন, মুনিয়ারও একজন সত্যিকারের মা হতে পারবেন। পিয়াস কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, আমি চেষ্টা করব। এরপর দুই পরিবারের সম্মতিতে বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়ে গেল। সুরবালা দেবী তখন বৃদ্ধ হয়ে গিয়েছেন, হাঁটাচলা খুব একটা করতে পারেন না। সেদিন বড় বউ সুরমা মিষ্টি নিয়ে তার ঘরে এসে বললেন, নিন মা, মিষ্টি খান। আপনার নাতনির খুব ভালো ঘরে বিয়ে হচ্ছে, ওরা নিজেরাই পিয়াসকে পছন্দ করেছে। সুরমা আরও বললেন, জানেন মা, সবটাই ভাগ্যের ব্যাপার। ওর জীবনে অনেক কষ্ট এসেছে, এবার ঠাকুর নিশ্চয়ই ওর সুখের দিন লিখে রেখেছেন। সুরবালা দেবী চুপচাপ বসে রইলেন। হয়তো জীবনের এই শেষ বেলায় তিনি নিজের ভুলগুলো বুঝতে শুরু করেছিলেন। অবশেষে ধুমধাম করে পিয়াস ও সৌরভের বিয়ে হয়ে গেল। বিয়ের দিন মুনিয়া এক মুহূর্তের জন্য পিয়াসকে ছেড়ে থাকেনি। সবার সামনে সে পিয়াসকে মা বলেই ডাকছিল। বৌভাতের দিন পিয়াসের বাবা মা, জেঠু জেঠিমা এবং পরিবারের অন্য সদস্যরা সৌরভদের বাড়িতে গেলেন। সুরবালা দেবীকেও হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হলো। বাড়ির বিশালতা, মানুষের ব্যবহার এবং পরিবেশ দেখে সকলে অবাক হয়ে গেলেন। পিয়াসকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। তার মুখের পোড়া দাগ তখনও ছিল, কিন্তু সে দাগের চেয়েও উজ্জ্বল ছিল তার মুখের হাসি। পিয়াসের মা সোমার চোখ দিয়ে অঝরে জল পড়ছিল। সুরমা এসে তার কাঁধে হাত রেখে বললেন, আজ কাঁদিস না মেজো, তোর মেয়ের কপালে এত সুখ লেখা ছিল, এখন থেকেও খুব ভালো থাকবে। ঠিক তখনই সৌরভ এসে হুইল চেয়ার সহ সুরবালা দেবীকে পিয়াসের পাশে এনে বসালো। ফটোগ্রাফারকে বলল, একটা ছবি তুলুন। পিয়াস, সৌরভ, ছোট্ট মুনিয়া আর পাশে বসে থাকা সুরবালা দেবী। সেই ছবিটা যেন একটা জীবনের গল্প হয়ে রইল। দূর থেকে দাঁড়িয়ে পিয়াসের বাবা মা সেই দৃশ্য দেখছিলেন। তাদের চোখ আনন্দাশ্রুতে ভরে উঠেছিল। কয়েক মাস কেটে গেল। পিয়াস এখন বেশ ভালো আছে। ছোট্ট মুনিয়া তাকে সম্পূর্ণভাবে নিজের মা হিসেবে গ্রহণ করেছে। সৌরভ এবং তার পরিবারের প্রত্যেকেই তাকে ভালোবাসে। কেউ কোনোদিন তার চেহারা নিয়ে কোনো কথা বলেনি। পিয়াস নিজের বাকি পড়াশোনাও শেষ করছে। এখন সে একটি ছোট্ট বুটিক ও কাপড়ের ব্যবসা শুরু করেছে। সৌরভ ও তার পরিবারের উৎসাহ সহযোগিতা এসে ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়িয়ে গেল। আজ পিয়াস বুঝতে পেরেছে, জীবনের সৌন্দর্য শুধু মুখে নয়, মানুষের মনেও থাকে। পিয়াসের মতো এমন অনেক মেয়ে আছে যাদের জীবনে ভয়ঙ্কর দুর্ঘটনা নেমে আসে। কেউ পিছিয়ে পড়ে, আবার কেউ সমস্ত বাধা অতিক্রম করে নতুনভাবে বাঁচতে শেখে। এই পথ চলায় সবচেয়ে বেশি প্রয়োজন পরিবারের ভালোবাসা, পাশে থাকা মানুষগুলোর সমর্থন এবং সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি। একজন মানুষের চেহারা বদলে যেতে পারে, কিন্তু তার স্বপ্ন, তার যোগ্যতা, তার ভালোবাসা এবং তার মন কখনো নষ্ট হয়ে যায় না। জীবন যত বড় আঘাতই দিক না কেন, যদি পরিবার পাশে থাকে, তবে মানুষ আবার নতুন করে বাঁচতে শিখতে পারে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু
কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।